This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন মুখোমুখি অনুষ্ঠান। আজকে মুখোমুখি হাওড়া কর্পোরেশনের অত্যন্ত করিতকর্মা একজন মানুষ, সুজয় চক্রবর্তী, ডাক্তার সুজয় চক্রবর্তী। সুজয়দা, আপনাকে আরও একবার স্বাগত। সুজয়দার সম্বন্ধে একটু বলে নেওয়া দরকার। সুজয়দা মুখ্য প্রশাসক বলে বলছি না, সুজয়দা একজন খুব নামী ডাক্তার এবং শিশুদের মনটা খুব ভালো পড়তে পারেন। সুজয়দার এই একটা গুণ আছে। সুজয়দা, এই শিশুদের মন পড়তে পড়তে আপনি কি বড়দেরও মন পড়তে শিখলেন, যে মানুষ কি চাইছে না চাইছে বুঝতে পেরে যাচ্ছেন? দেখুন, আমার তো জন্ম হাওড়ায়, তো স্বাভাবিকভাবে হাওড়ার সাথে আমার নারীর টান। এবার একজন সাধারণ হাওড়ার নাগরিক হিসেবে হাওড়ার মানুষ কি চায় বা কি চাইতে পারে, সেই জায়গাটার সাথে আমার মেলাতে খুব সুবিধা হয়, যেহেতু আমি এখানেই বড় হয়েছি, এখানেই সব কিছু। তো সেই জন্য হাওড়ার মানুষের মন বোঝাটা আমার কাছে, আমার মনে হয় এই জন্য একটু ইজিয়ার রয়েছে, বিকজ আমার সব কিছু এখানেই। তো ছোটদের মনও যেরকম বোঝার ব্যাপার আছে, সেরকম বড়দের মনও কিছু কিছু বুঝতে হচ্ছে। মন বোঝা আর মন জয় করার মতো অনেক তফাৎ আছে। সম্প্রতি ভাগাড় নিয়ে যা হলো, বেলগাছিয়া ভাগাড় নিয়ে যেটা হলো, তাতে মানুষের মন জয় করা গেছে এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। দেখুন, একটা ব্যাপার বলি, এটা ভাগাড়ের ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা বিপর্যয়, এবং বিপর্যয় তো বলে আসে না, হঠাৎ করে হয়। দীর্ঘ 70-80 বছরের জমা জঞ্জাল ভাগাড়ে জমেছিল। সেটা আমরা 2022 থেকে আমরা বায়োমাইনিং করে সেটাকে ক্লিন করা স্টার্ট করি, এবং সেটা একটা ভালো ওয়েতে এগোচ্ছিল। আনফর্চুনেটলি এবছরের 21শে মার্চ হঠাৎ করে এই একটা ম্যাসিভ স্লাইড হয়, এবং যার জন্য তারপর গোটা ঘটনা আপনারা সকলে জানেন, মানুষও জানেন, যে উত্তর হাওড়ার জল সরবরাহ বন্ধ হয়ে যায় বেশ কিছুদিন, প্রায় 3 দিনের জন্য, এবং আমাদের কনজারভেন্সি সিস্টেম, গার্বেজ, সব কিছু, পুরো ব্যাপারটাই একটু গন্ডগোল হয়ে যায়, কারণ এতদিনের একটা এক্সিস্টিং সিস্টেম হঠাৎ করে ডিসরাপ্টেড হয়ে। তো আমি এ ব্যাপারে দেখুন, মানুষের মন জয় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কারণ উনি যেভাবে মানুষের পাশে থেকেছেন, উনি একের পর এক মানুষের জন্য যেভাবে প্রকল্প দিয়েছেন, আমরা ওনার ফুট সোলজার মাত্র। আমরা শুধু চেষ্টা করি যেটা উনি যে আদর্শে উনি বিশ্বাস করেন, যে মানুষের পাশে থাকা, সাথে থাকা, আমরা সেটাই চেষ্টা করেছি। এবং আমাদের এই বোর্ড, আমরা যতটা সম্ভব 3 দিনের মধ্যে আমরা উত্তর হাওড়ার জলের আবার রেস্টোর করে দিয়েছিলাম। এ ব্যাপারে আমাদের কেএমডিএ প্রচুর সাহায্য করেছেন। আমাদের মাননীয় পুরমন্ত্রী, নগরোন্নয়ন দপ্তরের জনাব ফিরহাদ হাকিম সাহেব, উনি নিজে এসেছেন, উনি সাহায্য করেছেন। তো সবাই মিলে দাঁড়িয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা কম মানুষকে ওই পরিস্থিতিতেও দুর্ভোগে রাখা যায়। তো এইটুকু আমি বলতে পারি। এবার মানুষের মন জয় করা গেছে কিনা, এটা তো মানুষ বলবে। এই যে বিকল্প কিছু ভেবেছেন, এই বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প তো একটা কিছু করা দরকার ইমিডিয়েটলি। দেখুন, এখন সব জায়গাতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আলাদা একটা প্ল্যান হচ্ছে, যেখানে বিভিন্ন জায়গায় আমরা এরকম ইউনিট বানানো হচ্ছে, যেখানে ওয়েস্ট টু এনার্জি প্লান্ট বলছে। আচ্ছা, যে ওয়েস্ট থেকে আমরা এনার্জি বা ধরুন সার এইসব তৈরি হবে। তো এটা তো অনেক বড় স্কেলের প্রজেক্ট, এটা আমাদের ডিপার্টমেন্টাল ব্যাপার, দপ্তরের ব্যাপার। সে ব্যাপারে একটা চিন্তাভাবনা দপ্তর নিশ্চয়ই করছে, যে আগামী দিনে যাতে এইরকমভাবে আর এই গার্বেজের হিপ হাওড়ায় শুধু না, যে কোনো জায়গাতেই আর কোনোদিন না হয়। তো সে ব্যাপারে দপ্তর আমাদের চিন্তাভাবনা করছে, এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা সবাই জানতেও পারবো, বুঝতেও পারবো যে আমরা কোন পথে এগোচ্ছি। তবে এটা নিয়ে একটা ডেফিনেট চিন্তাভাবনা চলছে। কম্প্যাক্টর বসানোর ব্যাপারে আপনারা কি ভাবছেন? কম্প্যাক্টর, আমাদের অলরেডি কিছু কম্প্যাক্টর আছে, কিন্তু আমরা এই রিসেন্টলি আমাদের এই যে ভাগাড়ের যে বিপর্যয় হলো, তারপরে আমরা বেশ কিছু কম্প্যাক্টর আমরা ডিপার্টমেন্ট থেকে পাচ্ছি, আমরা এখনও পাইনি। বেশ কিছু কম্প্যাক্টর আমরা পাবো, এবং
অনেকগুলো জিনিস যেগুলো আমরা এই বিপর্যয়ের পরে কিন্তু আমাদের কি বলবো খানিকটা এক্সপোজড হয়েছি যে আমরা কোথায় কোথায় উইক পয়েন্টগুলো, তো সেই উইক পয়েন্টগুলো নিয়ে আমরা আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম সাহেব আমাদের সকলকে নিয়ে মিটিং করেছেন এবং আমরা ওনার কাছে তুলে ধরেছি আমাদের কি কি সমস্যা আছে। তো উনি একদম মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা যা রিকুইজিশন দিয়েছি, ধরুন আমাদের কিছু মোবাইল গাড়ি যেগুলো ঘুরবে, যারা গার্বেজ লিফট করবে, তারপর ধরুন আমাদের কিছু ব্যাটারি চালিত ছোট ছোট গাড়ি, এক্ষেত্রে অন্যান্য পুরসভা তারাও কিন্তু আমাদের ওই সময়ও প্রচুর হেল্প করেছে। বৈদ্যবাটিয়া, আসানসোল, তারপর আমাদের উত্তরপাড়া, এরকম বেশ কলকাতা তো আছেই, কলকাতা পৌর নিগম তো মানে ম্যাসিভ হেল্প করেছে আমাদের। তো এরকম তারাও কিন্তু আমাদের এই যখন বিপর্যয় ঘটেছে তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই জন্যই কিন্তু আমরা এটাকে একটা ওভারকাম করতে পেরেছি। মানে আপনি বলছেন এটা টিম ওয়ার্কের জয় হয়েছে। টিম ওয়ার্ক মানে এত ধরুন আমাদের একটা সীমিত ক্ষমতা, সীমিত শক্তির মধ্যেও সবাই যদি না আমরা এইভাবে ঝাঁপিয়ে পড়তাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি আমরা এই বিপর্যয় থেকে আমরা বেরোতে পারতাম না। হাওড়ার আরও একটা সমস্যা হচ্ছে সুজয়দা, সেটা হচ্ছে জল যন্ত্রণা। সামনে বর্ষা আসছে, মানুষ আবার আতঙ্কে আছেন, আবার জল জমবে, ময়লা ঠিক মতন পরিষ্কার হচ্ছে না, এরকম একটা অভিযোগ মানুষের আছে। বহু অলিতে গলিতে বছর ভর জল দাঁড়িয়ে থাকে। এ ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, জল হাওড়ার টোপোগ্রাফি অনুযায়ী কিছু কিছু জায়গাতে এমনি জল একটা জমার প্রবণতা খুব বেশি, এরকম কিছু জায়গা আছে, আমি সেগুলোর পরে আসছি। আমি বলি আমাদের একটা ওয়াটার লগিং প্রোন এরিয়া হচ্ছে বেলগাছিয়া অঞ্চল। এবার 2022 সালে এবং 23 সালে বেলগাছিয়ার মোড় বা ওই চত্বরটা, ওইখানে কিন্তু আমরা অনেকটা সাকসেস পেয়েছিলাম জল জমার ক্ষেত্রে। গত বছর কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয়েছে, ওখানে প্রচুর ওয়াটার লগিং হয়েছে ওই জায়গাটায়। এইবারে কিন্তু, এবং তার একটা কারণ ছিল, তার কারণ ছিল ওই যে ড্রেনটা, ওখানে একটা ভাগাড়ের কাছে একটা ড্রেন আছে, ওই ড্রেনটা গতবার পার্শিয়ালি অক্লুডেড হয়ে গিয়েছিল, যার জন্য জলটা ফাস্ট বেরোতে পারেনি এবং সেখানে যাই হোক একটা ভালো মানুষের ওখানে অসুবিধা হয়েছিল ওই সময়টা। এবারে কিন্তু আমরা ওখানে পুরো অন্যরকম পরিকল্পনা করেছি। ওখানে 2টো এক্সট্রা পাম্প হাউস হচ্ছে, ওখানে কেএমডিএ একটা বড় পাইপ, ডায়ামিটারের পাইপ বসাচ্ছে যাতে জল বেরিয়ে যায় পেছনের, মানে যে করপাড়া অঞ্চল, মানে 7 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডে যাতে জল না জমে। এবং বেলগাছিয়ার বেনারস রোডের রাস্তার দুধারে আমরা ড্রেনটাকে ওখানে ওয়াইডনিং করছি, প্লাস ওখানে রাস্তাটাকে আমরা পুরো কংক্রিটের করে দিয়েছি, সিমেন্ট কংক্রিটের রাস্তা হয়ে গেছে ওখানে। তো এই যে ধরুন কিছুদিন আগে যদিও খুব অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছিল গত বছর এইরকম বৃষ্টিতেই ওখানে কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছিল। এবারে কিন্তু আমরা দেখলাম যে বেলগাছিয়া অঞ্চলে সেভাবে অসুবিধা হয়নি। তো আশা করছি আমাদের সবটা, যদি আমরা আশা করছি মিড জুন আমাদের পুরো বেশিরভাগ জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে, তাহলে এবারে বেলগাছিয়া অঞ্চল মানুষ ওখানে কিছুটা স্বস্তিতে থাকবেন বলে আমাদের বিশ্বাস। এছাড়া ধরুন টিকিয়াপাড়া আর একটা আমাদের ওয়াটার লগিং প্রোন এরিয়া সেন্ট্রাল হাওড়ায়, সেখানে পাম্প হাউস হচ্ছে। আমাদের 43 নম্বর ওয়ার্ডে আর একটা জল জমার জায়গা আছে, ওই শৈলেন মান্না সরণি বরাবর ওই জায়গায়, ওখানেও আমাদের 3টে নতুন পাম্প হাউস, নতুন কিছু পাইপলাইন বসানো। তো এরকম কিন্তু আমরা বেশ কিছু কাজ করছি। কিন্তু আপনাকে যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গা আছে, যেমন ধরুন আমরা একটা সাউথ হাওড়া জায়গা আছে সন্তোষ দত্তর জলা বলে, সেই জায়গাতে কিন্তু জল জমে। এবার আমি এটা একটা এক্সাম্পল বলছি, আপনি বুঝতে পারছেন জায়গাটার নামই জলা। এবার ওই জায়গাটা ভৌগোলিকভাবে এমনই যে সেখানে জলটাই কিন্তু গিয়ে জমতো, এখন সেখানে বাড়ি হয়ে গেছে। এবার সেইখানে কোয়াইট ন্যাচারালি সেই জলটা এসে জমে। তো ওইখানের কিছু কিছু জায়গায় ওয়াটার লগিংয়ের ইস্যু আছে, বাট সেখানেও আমরা গত বছর অনেক বড় পাম্প বসিয়ে আমরা মানুষকে অনেকটা রিলিফ দিয়েছিলাম। আমি আশা করছি এবছর সার্বিকভাবে, মানে জল জমবে না কথা আমি বলতে পারবো না আপনার, কিন্তু জমলেও সেটা আশা করছি অনেক তাড়াতাড়ি ড্রেনড আউট, জল যন্ত্রণা হয়ে দাঁড়াবে না, যন্ত্রণা হবে না। আমরা হাওড়ায় দেখুন কসমোপলিটন এলাকা,
এখানে মিশ্র ভাষাভাষীর বাস, মিশ্র সংস্কৃতির বাস, মিশ্র ধর্মের লোক আছেন। কিন্তু আমরা যারা এখানকার আদি বাসিন্দা, আমরা সবসময় চাইবো যে এইখানে বাংলা ভাষার একটু প্রাধান্য হোক। তো আমরা এর আগে দেখেছি কলকাতা কর্পোরেশনে তারা নিয়ম করে দিয়েছিলেন যে বাংলায় সাইনবোর্ড, বাংলায় রাস্তার নাম ইত্যাদি লিখতে হবে। আপনারা এই নিয়ে কি ভাবছেন? দেখুন, আপনি যেটা বললেন যে হাওড়া যেহেতু একটা কসমোপলিটন এরিয়া, এখানে আর হাওড়া স্টেশন আমাদের এখানে, প্লাস এখন আরও দুটো স্টেশন, সাঁতরাগাছি প্লাস এপাশে শালিমার, মানে তিনটে বড় স্টেশন আমাদের এই হাওড়াকে ঘিরে রয়েছে। এবং একটা স্টেশন থাকা মানেই কিন্তু সেখানে অটোমেটিক্যালি সেখানে বিভিন্ন রাজ্যের প্রদেশের মানুষ আরও বেশি করে আসেন। তো বাংলাকে প্রমোট করা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যবে থেকে দায়িত্ব নিয়েছেন রাজ্যের, রবীন্দ্রসঙ্গীতের আমরা শুনেছি, যেটা কোনোদিন আমরা শুনিনি, যে ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজানো, বা আমরা দেখেছি টোল ট্যাক্সের ওখানে রবি ঠাকুরের গান বাজছে। তো বাংলার জন্য তো আমরা সবসময়ই প্রমোট করছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আপনি যদি বলেন যে সুনির্দিষ্ট বাংলাতে কিছু করার জন্য, সেটা এই মুহূর্তে আমরা এখনো কিছু ভাবিনি ওভাবে। কিন্তু আপনি যদি শৈলেন মান্না সরণিটাও যান, ওখানে গিয়ে দেখবেন যে ওই রাস্তাটা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, ওখানে কিন্তু আমরা এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু আমরা ওই জায়গাটাকে সাজানো হচ্ছে। তো সবসময় বাংলাতেই লিখছি বা বলছি সেটা কথা না, কিন্তু বাংলার যেটা ঐতিহ্য সেইটাকে কিন্তু আমরা সব জায়গাতে সবসময় তুলে ধরছি। না, আমি একদম স্পেসিফিক্যালি বলছি যে বাংলায় সাইনবোর্ড হবে না কেন? দেখুন, কিছু কিছু জায়গায় আছে, মানে বাংলা প্রাইম অবস্থায় থাকুক, অন্য ভাষাও থাকুক, কিন্তু বাংলাটাকে প্রাইম হিসেবে রাখা হবে। এটা আমরা ভেবে দেখতেই পারি সবসময়, এটা আমরা অলওয়েজ এটা ভেবে দেখতে পারি, কারণ আমরা যেসব রাস্তার নামকরণ করি বা যা করি সেগুলো আমরা বাংলাতে নামকরণ করতেই পারি, সেটা কোনো বড় কথা না। এবং বাংলার সাথে আমরা ইংরেজি বা অন্য ভাষাতেও আমরা করতে পারি, এটা আমরা করতে পারি। আপনার সাজেশনটা আমি নিলাম। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে হাওড়া সেই মিশ্র ভাষাভাষীর এলাকা, এখানে অবাঙালিও প্রচুর আছে। আপনাদের হাওড়া কর্পোরেশনে যারা কাজকর্ম করেন তাদের বেশিরভাগই মানে অন্য ভাষাভাষীর লোক, বাংলা ভাষাভাষীর লোক কম। তো এইখানে এরকম কি কিছু করা যায়? কোনো রিজার্ভেশনের ব্যবস্থা করা যায়? দেখুন, এই রকম রিজার্ভেশন তো করা, এটা আমাদের প্রথম কথা এখতিয়ারের বাইরে। দ্বিতীয় কথা হচ্ছে রিজার্ভেশন একটা খুব টাচি ওয়ার্ড, এবং আপনি আমাদের যদি অফিস স্টাফের কথা বলেন, মানে আমাদের এই মুহূর্তে হাওড়া পৌর নিগমের পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল যে যত ধরনের যা স্টাফ আছে, সেখানে কিন্তু বাঙালি স্টাফের সংখ্যা একটা বড় সংখ্যায় আছে। সেখানে আপনি মানে যারা একদম বাংলা ভাষী, মানে যারা বাংলা বলে, আমি তাদের কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি যারা বাংলায় থাকে তারাই বাঙালি। তো অতএব সেই রকম আমরা রিজার্ভেশনের এই মুহূর্তে আমার মনে হয় না এর কোনো প্রয়োজনীয়তা আছে বলে, এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে। তবে আগামী দিনে যদি সরকারি কোনো নির্দেশিকা কিছু আসে সেটা আলাদা ব্যাপার, বাট এই মুহূর্তে হাওড়া পৌর নিগমের এন্ড থেকে আমি বলতে পারি এরকম আমরা কোনো, এটা আমি বিভাজনই বলবো এক প্রকার, এইটা আমরা করতে চাই না। কারণ আমরা চাই যারা বাংলায় বসবাস করেন, যারা বাংলার কথা ভাবেন, এরকম বহু মানুষ আছেন যারা ভিন রাজ্য থেকে, বহু পূর্বপুরুষ তারা এসে এখানে থেকে তারা আপাতমস্তক বাঙালি হয়ে গেছেন। তো তাকে আমি বাদ দেবো কী করে? তো সেই জন্য আমার মনে হয় যে ওই রাস্তায় এক্ষুনি হাঁটার কোনো পরিকল্পনা, যে রিজার্ভেশন করা বা এ করা, এরম কিছু আমাদের অন্তত কোনো পরিকল্পনা নেই। আপনার পুরসভা সম্বন্ধে অভিযোগ হচ্ছে কোনো কাউন্সিলর নেই, কোথাও কোনো ওয়ার্ডে কাউন্সিলর নেই, দীর্ঘদিন ভোট হচ্ছে না, মানুষ সমস্যায় পড়লে নিজের পাড়ার কাউন্সিলরের কাছে আগে যায়, আর এখানে ছুটে আসতে হয় আপনার কাছে পরিষেবা পেতে হলে। তো এই ব্যাপারে আপনারা বেশ কিছু বিভিন্ন প্রশাসকও নিয়োগ করেছেন বিভিন্ন দপ্তরে, কিন্তু সেটা মানে এনাফ নয়। একজন সাধারণ মানুষ, তার একটা ডোমিসাইল সার্টিফিকেট দরকার, তাকে ছুটতে হবে হয় আপনার কাছে নয় বিধায়কের কাছে। এই নির্বাচনটা না হওয়ার জন্য মানুষের মনে ক্ষোভ বাড়ছে, আপনারা কি ভাবছেন এটা নিয়ে? দেখুন,
নির্বাচন 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করে দিয়েছিলেন কলকাতা হাওড়া পুরসভা একসাথে ভোট হবে, মানে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমাদের যিনি মাননীয় রাজ্যপাল ছিলেন তার অসহযোগিতার কারণে সেই ভোট তখন হয়নি। এখন আপনারা সকলে জানেন, আমরাও সকলে জানি যে দীর্ঘদিন পরে রাজ্যপাল একটি বিলে সই করেছেন হাওড়া সংক্রান্ত। এখন সেখানেও কিছু টেকনিক্যাল ইস্যুস আছে। এখন এই জিনিসটা তো এটা আমি বলতে পারবো না, এটা সম্পূর্ণ আমাদের রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন তারা বসে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য। এবং আমি বিশ্বাস করি তারা যে সিদ্ধান্তটাই নিন না কেন সেটা আমাদের হাওড়ার মানুষের ভালোর জন্যই হবে। আপনি বলছিলেন টেকনিক্যাল সমস্যা আছে, একটু যদি টেকনিক্যাল সমস্যাটা খুলে বলেন। দেখুন, টেকনিক্যাল মানে হাওড়ার 50টা ওয়ার্ড আগে ছিল, বালির 16টা ছিল, পরে হাওড়া ডিলিমিটেশন করা হয়েছে, মাঝখানে ভেঙে হাওড়া 66 ওয়ার্ড হয়েছে, এখন সই হয়েছে 50টা ওয়ার্ডে। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো, এইগুলো সম্পূর্ণ আমি যেটা বললাম আপনার, যে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তারা বসে সিদ্ধান্ত নেবেন যে তারা কবে এবং কিভাবে তারা এই নির্বাচন করাবেন। তো এটা তো সম্পূর্ণ মানে আমরা সেই দিকেই তাকিয়ে আছি যে তাদের যে সিদ্ধান্ত হবে সেটাই শিরোধার্য হবে। মানুষের যে সমস্যাটা হচ্ছে কাউন্সিলরকে না পেয়ে, এই সমস্যাটার সমাধানে আপনারা কি এখন পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? দেখুন, আমাদের বোর্ডের একটা তো আমি জানি যে আপনাকে ফোন করলে পাওয়া যায়, আমরা একটা সরাসরি চেয়ারম্যান অন কল একটা নাম্বার করেছি, যে নাম্বারে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে আমাদের ফোন করতে পারেন উইকডেজ, ওয়ার্কিং ডেজে। এটা তো আছে। এছাড়া দেখুন, 50টা ওয়ার্ডও যদি হোক বা 66, এবার 50 জনের বা 66 জনের কাজ 8 জনের পক্ষে করা খুবই ডিফিকাল্ট, এটা তো বাস্তব। কিন্তু আমি এটা মাথায় রেখে আপনাকে বলছি, কিছু ক্ষেত্রে আপনি যেটা বললেন একটা ডমিসাইল সার্টিফিকেট বা ধরুন একটা অন্যান্য যে সার্টিফিকেটগুলো যেগুলো বিভিন্ন কাউন্সিলর এন্ড থেকে পাওয়া যায়, সেগুলো মানুষকে পেতে হয়তো তাদের নয় এখানে ছুটে আসতে হচ্ছে বা বিধায়কের অফিসে যেতে হচ্ছে। কিন্তু আপনি যদি ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট বলেন, আমি আপনাকে এটুকু বলতে পারি যে অন্তত বিগত 3.5 বছর, প্রায় 4 বছর হতে চললো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যবে থেকে আমাদের এই বোর্ডকে দায়িত্ব দিয়েছেন, ডেভেলপমেন্টাল ওয়াইজ কিন্তু আমাদের যে খুব বেশি কাজ আমরা করতে পারিনি আমাদের এই অভাবের জন্য, এটা কিন্তু ঘটেনি। না, এটা তো আমি দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু হাওড়ায় যথেষ্ট হয়েছে, মানে ডেভেলপমেন্টের কাজ আটকায়নি। কিন্তু আটকেছে যেটা আপনারা আমাদের কাছে জানিয়েছেন, সেটা হচ্ছে বিভিন্ন সার্টিফিকেট বা শংসাপত্র নিতে কাউন্সিলরকে পাওয়া যায় না। মানুষের কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা যা করছেন মানুষ খুব খুশি। কিন্তু মানুষের মানে কষ্টটা ওখানেই, যে ধরুন একজন বয়স্ক মানুষ, তার একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তাকে ছুটে আসতে হচ্ছে কর্পোরেশনে, নয় বিধায়কের অফিসে যেতে হচ্ছে। এটা একটা সমস্যা। এটা ডেফিনেটলি সমস্যা, এটা নিয়ে তো কোনো তর্ক বিতর্কের জায়গা নেই। তবে আমার বিশ্বাস যে আমাদের যে কথা বললাম, যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্য নির্বাচন কমিশন নিশ্চয়ই তারা একটা সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। তবে হাওড়ার মানুষ যেভাবে আমাদের সাথে আছেন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কে সমর্থন জানিয়েছেন, অকুণ্ঠ মানে আশীর্বাদ করেছেন দিদিকে, এবং আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমাদের প্রয়াসের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছেন হাওড়ার মানুষ, তার জন্য আমি এন্টায়ার হাওড়ার পপুলেশন, সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই যে তারাও বুঝেছেন যে আমাদের একটা লিমিটেশন আছে এবং এই লিমিটেশনের মধ্যে আমরা কাজ করছি। তো তারা যদি সবাই পাশে না থাকতেন তাহলে আমরা এই প্রায় 4 বছর ধরে আমরা এভাবে কাজ করতে পারতাম না। আরেকটা মানুষের যা অভিযোগ, সেটা হচ্ছে হাওড়ায় প্রচুর ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সে ব্যাপারে আপনারা এখন পর্যন্ত কি কি স্টেপ নিয়েছেন? দেখুন, এইখানে আমি এটা হয়তো আপনার মানে কোয়েশ্চেনের সরাসরি উত্তর হবে না। আমি একটা জিনিস সাধারণ মানুষের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি তাদেরকে আবেদন করেছি, এবং আজকে আপনার যেহেতু এটা একটা বহুল প্রচারিত নেটওয়ার্ক, লক্ষ লক্ষ মানুষ এই আপনার চ্যানেল দেখেন, আপনাদের এই চ্যানেলের মাধ্যমেও আমার তাদের কাছে একটাই অনুরোধ, যে
আজকে একটা ইললিগাল বিল্ডিং হলে নিশ্চয়ই করে সেটা ডেমলিশন করা কর্পোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে, যাতে না হয় সেটাই দেখার কাজ। কিন্তু আপনি বলুন, আজকে সাধারণ মানুষ যদি একটা ইললিগাল বিল্ডিং না কেনে, তাহলে এই বিল্ডিংগুলো কি তৈরি হবে? আজকে ধরুন আমি যখন একটা ফোন কিনতে যাই, 15,000 16,000 কি যে যেরকম দামে কিনবে, আরও কমেও পাওয়া যায়, তখন কিন্তু আমি ফোনের সমস্ত ডিটেলস, স্পেসিফিকেশন, কিভাবে কি করতে হয় তার সমস্ত কিছু জেনে তবে হয়তো আমি 10,000 কি 12,000 15,000-এর ফোন কিনবো। আপনি দায়িত্ব মানুষের ঘাড়ে না, আমি মানুষের ঘাড়ে দায়িত্ব দিচ্ছি, আমি দায়িত্ব ঘাড়ে দিচ্ছি না। আমি বলছি যখন আমি একটা 30 লাখ বা 40 লাখ টাকা দিয়ে বা 20 লাখ 25 লাখ যা দিয়ে কিনি, আমি একটা ফ্ল্যাট কিনছি, তাহলে আমার এটা মানুষের কাছে আবেদন, এখানে দায়িত্ব বা দোষ চাপানোর ব্যাপার না। তাহলে কি এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না যে আমি 30 লাখ 40 লাখ টাকা, অনেকের হয়তো সারা জীবনের সঞ্চয়, আমি যখন সেইখানে ইনভেস্ট করছি, তাহলে আমি দেখে নেব না সেটা লিগাল না ইনলিগাল, তার সমস্ত কিছু বৈধ কাগজপত্র আছে না নেই? আজকে যদি আমি সাধারণ মানুষ, আমরা যদি ইললিগাল ফ্ল্যাট, বেশিরভাগ ফ্ল্যাটই হয়, যদি কেনা বন্ধ করি, আমরা যদি না কিনি, তাহলে ইললিগাল ফ্ল্যাট তৈরি হবে? মানে রুট কজটা আমাদের কিন্তু রুট কজে যেতে হবে। আমাদের অ্যাওয়ারনেস কিন্তু যদি না হয়, তাহলে দেখুন ইললিগাল বিল্ডিং হলে আমি আপনাকে বলছি আমরা ডেমলিশ করছি, আমরা প্রচুর বিল্ডিং ডেমলিশ করছি, প্রচুর বাড়ি আমরা ভেঙেছি এবং আগামী দিনেও আমরা ডেমলিশন করব। এটা একটা অনগোয়িং প্রসেস। এবং অনেক ক্ষেত্রে অকুপায়েড ফ্ল্যাটস, এগুলো অলরেডি মানুষ রয়েছেন, এবার সেখানে আমরা যখন ভাঙতে যাচ্ছি, ডেমলিশ করতে যাচ্ছি, সেই মানুষগুলোই আমাদের কাছে আসছেন যে আপনারা মাথা থেকে ছাদ নিয়ে নিচ্ছেন, একটা মানবিক দিক আছে। তো আমি তাদের কাছে ওই একই প্রশ্ন রাখি যে আপনারা যখন ফ্ল্যাটটা কিনলেন এত টাকা দিয়ে, তখন কি এইটুকু আপনারা দেখে নেবেন না? তো আমরা ইললিগাল বিল্ডিংয়ের কমপ্লিট বিপক্ষে। আমরা আমাদের ডেমলিশন টিম একটা ছিল, সেটা থেকে বাড়িয়ে আমরা 7টা ডেমলিশন টিম করেছি। এখন প্রতিদিন হাওড়া পৌরসভায় কোথাও না কোথাও ইলিগাল বিল্ডিং ডেমলিশন হয়। আগামী দিনে আমরা চেষ্টা করব এই টিম আরও রিইনফোর্স করার। কিন্তু আমি চাইবো যাতে মানুষ এই সচেতনতা হোক, যাতে আমাদের এই ডেমলিশনের জন্য এই টিম আর রাখতে না হয়। কারণ মানুষ যদি অ্যাওয়্যার হয়ে যায়, আমি আপনাকে বলছি যারা এই প্রমোটারি করছে, যারা 2তলা বলে 6তলা করছে, তারা কিন্তু আর করার সাহস পাবে না। বিক্রি না হলে তারা এটা করবে না। তো এটা আমার আবেদন মানুষের কাছে। আমরা সেটা না হয় বুঝলাম, আমি আর এটা নিয়ে বিতর্কে যাচ্ছি না, অনেক বিতর্কের অবকাশ আছে। ডিজাস্টার মাঝে মাঝেই আছে আমাদের এখানে। হাওড়া এমন একটা জায়গা, ভৌগোলিক অবস্থা, এখানে বিভিন্ন রকম ডিজাস্টার ফেস করতে হয় আমাদের। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য হাওড়া কর্পোরেশনের একটা বড় ভূমিকা দেখেছি আমরা বিগত দিনে। নবান্নতে স্বয়ং মুখ্যমন্ত্রী সারা রাত জেগে থাকেন। আপনারা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কিভাবে করবেন বলে ভাবছেন? দেখুন, ডিজাস্টারের জন্য আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছিল এবং আছে, এবং সেখানে আমাদের একটা ডিজাস্টারের একটা রুম আছে, যেখানে আমাদের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, কোনো ডিজাস্টার হলে মানুষ সেখানে ফোন করতে পারে। আমাদের এইচএমসিতে যেটা ছিল না, সেটা হলো একটা আমাদের কোনো কন্ট্রোল রুম ছিল না। অর্থাৎ এই বিগত যে ঝড় হয়েছে, ডানা যখন এলো, তখন আমরা এখানে সারা রাত এই এইচএমসি বিল্ডিংয়ে আমরা ছিলাম, কিন্তু আমরা রাত্রেও বেরিয়েছিলাম যে কোথাও কোনো গাছ পড়ে গেছে কি আমরা ফিজিক্যালি রাত্রে বেরিয়ে আমরা ইন্সপেক্ট করেছি। কিন্তু আমরা যেটা ফিল করলাম যে একটা যদি কন্ট্রোল রুম না থাকে, যেখানে বসে আমরা গোটা হাওড়ার একটা সার্বিক চিত্র না বুঝতে পারি, অনেক সময় কি হচ্ছে, মানুষ ফোন করলে তখন আমরা গিয়ে পৌঁছচ্ছি। আমরা চাইছিলাম যে আমরা মানুষ ফোন করার আগে পৌঁছে যাই বিপর্যয়টা দেখে। সেইটার জন্য আমরা এই কিছুদিন আগে আমরা হাওড়া পৌর নিগমে একটা আমাদের কন্ট্রোল রুম তৈরি করেছি, যেখানে আধুনিক সমস্ত মনিটর দিয়ে এবং বাইরে সিসিটিভি বিভিন্ন জায়গায় লাগিয়ে, যাতে করে আরও অনেক এফেক্টিভলি আমরা মানুষকে এই ডিজাস্টারের সময় পরিষেবাটা দিতে পারি। তাড়াতাড়ি আমরা রেসপন্স করব, অর্থাৎ মানুষের ফোন আসার আগে আমরা চেষ্টা করব সেখানে পৌঁছে যাওয়া আমাদের ডিজাস্টারের টিম, যাতে করে প্রম্পট রিলিফ সেইটা আমরা মানুষকে পৌঁছে দিতে পারি। তো এইটা আমাদের হাওড়ার কর্পোরেশনের আমাদের একটা খামতি ছিল। তো সেটাকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আমরা সেই কন্ট্রোল রুম এই সপ্তাহখানেক আগে আমরা উদ্বোধন করেছি।
আপনি খামতির কথা বলছিলেন, আর কি কি খামতি আছে বলে মনে হয়? দেখুন, কর্পোরেশনে আমি একটা বলি, এটা এমন একটা জায়গা, এখানে কাজের শেষ নেই, আমি এটা বিশ্বাস করি। কারণ কর্পোরেশনের কাজ হচ্ছে মানুষের ডেইলি লাইফের সাথে প্রতি মুহূর্তে যুক্ত। এবং আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, যে কোনো ইলেকশনই হোক না কেন, সেটা লোকসভা হোক, সেটা বিধানসভা হোক, আর পুরসভা হলে তো বটেই, সবই আপনি দেখবেন কিন্তু আলটিমেটলি চলে আসে পুরসভায় মানুষ কি পরিষেবা পাচ্ছে তার উপরে। এক্স্যাক্টলি, পুরো পরিষেবা, পুরো পরিষেবার উপরে। এমনকি মানে একমাত্র আমার মনে হয় শুধু বোধহয় রাজ্যসভার এটা বাদ দিলে, Exactly. ওইটুকু বাদ দিয়ে আপনি প্রত্যেক জায়গাতে আপনি ভোটের সময় কিন্তু আপনি দেখবেন পুরো পরিষেবার উপর পুরো ফোকাসটা চলে আসে। দেখুন, মানুষের বেসিক নিড হচ্ছে রুটি, একদম। কাপড়া, মাকান। একদম এই তিনটেই পুরসভা থেকেই মানুষ সরাসরি পায়। একদম। মানে সরকার বলতে আমরা কাউন্সিলরকে বুঝি, সরকারের প্রতিনিধি। তো সেখানে পুরসভার সাথে ডেইলি অ্যাটাচমেন্ট, সেটাই। এবং সেইখানে মানে খামতি। আপনাদের জবটা তো থ্যাঙ্কলেস জব, আপনি যতই করুন এই কাজে শেষ হয় না। তো এই থ্যাঙ্কলেস জবটা করতে আপনার কেমন লাগছে? দেখুন, মানুষের প্রচুর আশীর্বাদ, প্রচুর ভালোবাসা, এটাই সব থেকে বড় মোটিভেটিং ফ্যাক্টর। আর আমি নিজে একজন মানে চিকিৎসক হয়ে আমার নিজের ওখান থেকে কিছু আমি সময় বার করে আমার এইখানে দ্য ওয়ান অ্যান্ড অনলি মোটিভেশন হচ্ছে, যদি আমি হাওড়ার বর্ন অ্যান্ড ব্রট আপ, আমি হাওড়ার মানুষের জন্য যদি আমরা কিছু একটা পরিবর্তন করতে পারি, আরও বেটার করতে পারি, আর যেখানে আমাদের এরকম একজন মানব দরদী মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যিনি সবসময় মানুষের জন্য ভাবছেন, তো এটাই মোটিভেটিং ফ্যাক্টর। এবং চ্যালেঞ্জেস থাকবে, তবে অনেক সময় কাজ করতে গিয়ে নানা রকম কি বলবো, মানে বাধা ঠিক বলবো না, বাট নানা রকম সিচুয়েশন ফেস করতে হয়, যেগুলো ফেস না করলেও চলে, এরকম টাইপের সিচুয়েশন। বাট আদারওয়াইজ মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে মানুষের ভালোবাসা, আশীর্বাদ আর দিদির আশীর্বাদ, এটাই। শেষ প্রশ্ন, আপনি আপনার কাজে স্যাটিসফাইড? আমি একটা জিনিস বুঝি, আমি 100% এফার্টটা দিই, আমি চেষ্টাতে কোনো খামতি রাখি না, এটুকু বলতে পারি আপনাকে। এবার রেজাল্টটা তো মানুষ বলবেন, কিন্তু যে কথা আপনাকে বললাম যে পুরসভার কাজের আমার মনে হয় কোনো শেষ নেই। আপনি আজকে একটা রাস্তা এখানে তৈরি করবেন, যে রাস্তাটা 5 বছর আগে অন্য কোথাও করেছেন, হয়তো সেই রাস্তাটা আবার খারাপ হবে, আবার সেটা করতে হবে। তো এটা একটা এন্ডলেস স্টোরি, এটা চলতেই থাকে। তারই মধ্যে আমাদের প্রচেষ্টা সবার যদি ঠিক থাকে, তাহলে মানুষের কাছে ওইটুকুই মানে তাদের ভালোবাসা, আশীর্বাদ প্রকৃত থাকে। এটাতে আপনি স্যাটিসফাইড তার মানে? হ্যাঁ, আমি আমার নিজের এফার্ট নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি 100%টা দিচ্ছি, আমি এইটুকু জানি। আমরা কথা বলছিলাম হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর সাথে। অত্যন্ত মৃদুভাষী, অল্প কথা বলেন, কাজের মানুষ, কাজটা বেশি করেন। আর হাওড়া নিয়ে বহু প্রশ্ন আমরা প্রতিদিন ফেস করি, আমাদের কাছে ফোন আসে। যেহেতু আমাদের এটা হাওড়ারই চ্যানেল, হাওড়ার মানুষ আশা করেন যে হাওড়া সম্বন্ধে আমরা আরও কিছু প্রোগ্রাম আনি। তাই সুজয়দার সাথে আমরা কথা বললাম। আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন যেগুলো আপনারা আমাদের করেছিলেন, আমি সবকটাই সুজয়দার সামনে রাখতে পেরেছি, এবং তিনি সাবলীলভাবে তার উত্তরও দিয়েছেন। আমরা এই হাওড়া কর্পোরেশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, আর চাই যে হাওড়া কর্পোরেশনে এইরকমই একটা মানুষ যেন দীর্ঘদিন পরিষেবা দিয়ে যেতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সুজয়দা, আপনাকেও। নমস্কার। নমস্কার।